প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমরা এসএসসি পরীক্ষায় আসার উপযোগী এরকম কয়েকটি গাণিতিক সমস্যা সুন্দরভাবে সহজভাবে সমাধান করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নই পরীক্ষায় এসএসসি পরীক্ষায় প্রায় এসে থাকে, বিশেষ করে এমসিকিউতে এসে থাকে অথবা সৃজনশীলে ক নম্বরে 2 মার্কের জন্য এসে থাকে। তো আমরা একটা একটা করে সলিউশন করব। যেমন 4 নম্বরটা প্রথমে সলিউশন করি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের হাতে সময় থাকে মাত্র 1 মিনিট, কাজেই প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে পরীক্ষায় তোমরা 30 মিনিটে 30টা টেকশনে সলভ করতে পারবে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ যদি করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এখানে কথাটা বুঝতে হবে, কত গুণ বৃদ্ধি পাবে। অনেকে তোমরা এখানে বলো যে দ্বিগুণ হলে ক্ষেত্রফল 4 গুণ হয়ে যায়, এটা কিন্তু হয় না। দেখো আমি তোমাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এটা একটা বর্গ, এটা একটা বর্গ। আমরা জানি যে বর্গ যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান থাকে, যে চতুর্ভুজের 4টি বাহুর মাপ সমান থাকে, একই থাকবে, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকবে, সেটাকে বর্গ বলা হয়। আবার বলছি যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য একই থাকতে হবে এবং কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকতে হবে, তবে সেটা হবে বর্গ। তাহলে এখানে আমরা বর্গের বাহু ধরলাম এক্স, বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি কত ধরলাম এক্স, আমি ধরলাম এক্স, একক ধরতে পারো, এক্স একক। তাহলে আমরা ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এক্স। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম কত এক্স একক, এক্স একক, বাহুর দৈর্ঘ্য হলো এক্স একক। তাহলে দেখো যদি বাহুর দৈর্ঘ্য এক্স একক হয়ে থাকে তাহলে ক্ষেত্রফল বলো, ক্ষেত্রফল কত বলো, ক্ষেত্রফল হবে কত এক্স স্কোয়ার বর্গ একক। আমি আবার বলছি, আমরা ধরে নিলাম এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স একক। ক্ষেত্রফল, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো 1 বাহু স্কোয়ার, তার মানে 1 বাহু হলো এক্স, তারপর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার বর্গ একক, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন নেক্সট পরে কি বলছে যে বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, এখন এখানে লিখো, এখানে লিখবো আমরা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের 2x একক আসতেছে, 2x একক। আবার বলছি, আগে ছিল x, এখন যেহেতু দ্বিগুণ করতেছি তাহলে বাহুর দৈর্ঘ্য হবে কত 2x। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমাদের কত আসবে 2x। আমি এটা মিশিয়ে দিই। তাহলে আগে ছিল x, এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে 2x। যেমন দেখো আগে এটা একটা বর্গ ছিল, এর প্রতিটা বাহু ছিল আমরা ধরে নিয়েছিলাম x, আর এখন যে বর্গটা হবে সেটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে 2x, 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 2x। নতুন বর্গের বাহুর দৈর্ঘ্য 2x, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে। অতএব নতুন বর্গের ক্ষেত্রফল কত হবে 1 বাহু স্কোয়ার, অর্থাৎ বর্গ একক। তার মানে কত হচ্ছে 4x স্কোয়ার বর্গ একক। তাহলে আগের বর্গের ক্ষেত্রফল ছিল x স্কোয়ার, আর বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করার ফলে নতুন বর্গের ক্ষেত্রফল কত 4x স্কোয়ার। এখন আমরা দেখব যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, ঠিক আছে না। আমরা এখন লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বিয়োগ করবো পরেরটা থেকে আগেরটা আমরা কী করবো বিয়োগ করব। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, পরে হলো 4x স্কোয়ার, আর আগে কত আছে, আগে হলো x স্কোয়ার, আমরা এখানে বিয়োগ করব এত বর্গ একক। বিয়োগ করলে কত হয় 3x স্কোয়ার বর্গ একক। এখন এখানে দেখো আমরা এখানে 3 দিব, 3 ইন্টু x স্কোয়ার বলতে কিন্তু আগের, দেখো আগের ক্ষেত্রফল, আগের বর্গের, আগের বা পূর্বের বা আগের বর্গের ক্ষেত্রফল। তাহলে দেখো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল 3 ইন্টু আগের বর্গের ক্ষেত্রফল, তার মানে আগের বর্গের ক্ষেত্রফলের 3 গুণ বৃদ্ধি পায়।
কখনো 4 গুণ হবে না। তোমরা পরীক্ষার সময় 4 গুণ দিয়ে দাও, কিন্তু আসলে সত্যিকার উত্তর হবে কত? 3 গুণ। তাহলে উত্তর হবে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পায়। 3 ইন্টু আগের ক্ষেত্রফল, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পেরেছ। আর যদি এমনি পরীক্ষায় আসতো যে কত বৃদ্ধি পায়, তাহলে কিন্তু 4x স্কোয়ার হতো, 4x স্কোয়ার হতো। এখন বলছে কত গুণ বৃদ্ধি পায়, তখন সেটা কী করতে হবে? বিয়োগ করতে হবে। এবারে আসি আমরা 2 নম্বর বা 4 নম্বর 3 নম্বর কোশ্চেনে। তাহলে 4 নম্বর কোশ্চেন আমাদের অ্যান্সার শেষ। এবার আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর কোশ্চেনটা বলছে যে একটি দ্রব্য, এখানে বলছে একবার সহজ অঙ্ক, একটি দ্রব্য 25% লাভে বিক্রি করা হলো। একটা দ্রব্য, একটা কলম বা যে কোনো খাতা, একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে। যে কোনো একটা দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলো, তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করতে হবে। খুবই সহজ, উত্তর কিন্তু এখানেই আছে। আচ্ছা, এখানে লিখবো আমরা যে 25% লাভে, এখানে দেখো তো 25% লাভ মানে বুঝো, এখানে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, আর বিক্রয় মূল্য কত? 125 টাকা। এখন লেখো এখানে যে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা হলে বিক্রয় মূল্য বলো কত হবে? 25% লাভে, ও কিন্তু 25% লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য, এখানে পার্সেন্ট মানে 100, মানে 25% মানে 100 ভাগের 25 ভাগ। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? এই যে 100 যোগ 25 টাকা, অর্থাৎ এখানে দাঁড়াবে 125 টাকা। সহজ হিসাব। যদি লাভ বলে, লাভ যদি যেহেতু 25% লাভে বিক্রি করে কাজে, তাহলে 100 সাথে 25 যোগ হবে, আর ক্ষতি হলে বিয়োগ করবা। সহজ কথায় 25% লাভ বলতে 100 যোগ 25, 125 টাকা, এই খেয়াল রাখবে। আর ক্ষতি হলে আমরা 100 থেকে 25 বিয়োগ করতাম। এখন যে মেইন যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, চাচ্ছেটাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। অতএব ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমাদের 100 টাকা, আর বিক্রয় মূল্য কত? 125 টাকা। দেখো তাহলে আমরা এখানে, এটা কিন্তু ভাগ, অনুপাত মানে কিন্তু ভাগ অবস্থা থাকে। 2 পাশে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 4:5, আমরা 25 দ্বারা ভাগ করলাম। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে অনেক সময় একটু চালাকি করে, যদি ক্রয় মূল্য আগে থাকে, ক্রয় মূল্য আগে থাকলে তোমরা আগে ক্রয় মূল্য লিখবে, আর বিক্রয় মূল্য পরে থাকলে বিক্রয় মূল্য পরে লিখবে। অনেক সময় পরে কী বলে যে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, তখন কিন্তু বিক্রয় মূল্যটা আগে নিতে হয় আর ক্রয় মূল্য পরে লিখতে হয়। তো আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। 25% লাভ, সহজ কথায় 100 সাথে 25 যোগ করে দিবে কত? 125 টাকা। এটা হলো বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য তো 100 টাকা আমাদের। তাহলে এখন চাচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 125। 25 দ্বারা ভাগ করি, 25 4 100, 25 5 125, মানে আমাদের অ্যান্সার কত? 4:5। আর যদি পরীক্ষা দেয় বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে চেঞ্জ করে দেয় যে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, সেক্ষেত্রে তোমরা কী করবে? বিক্রয় মূল্যটা আগে লিখবে আর ক্রয় মূল্যটা পরে লিখবে। তার মানে উত্তর আসবে কত? 5:4। এটা কিন্তু মতবাদে মাথা রাখতে হবে, চেঞ্জ করে দিতে পারে। তাহলে লাভ বলতেই 100 সাথে যোগ করে দিব, আর ক্ষতি হলে বিয়োগ করতে হবে। এবারে আমরা আসি 2 নম্বর কোশ্চেনটা। দেখো 2 নম্বর কোশ্চেনটা সেম। এখানে বলছে যে একটা দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত। দেখো তাহলে এখানে লিখব যে 28% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বলো বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 থেকে 28 বিয়োগ করতে হবে। আমি একটাকে বললাম যে যদি ক্ষতি হয় তাহলে সরাসরি আমরা বিয়োগ করব, আর লাভ হলে কী হবে? লাভ হলে আমাদের
যোগ করতে হবে। ক্ষতি হলে বিয়োগ করবো, আর লাভ হলে বিয়োগ করবো। দেখো তাহলে এখানে বিয়োগ করো, আসবে 72 টাকা। এখন দেখো যেটা বললাম, আবার বলছি, 28% ক্ষতি মানে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য ওই 100 থেকে 28 বিয়োগ করতে হবে সবসময়, আর লাভ বলে এখানে যোগ করবো। এখন দেখো এখানে কী আছে, প্রথমে আছে বিক্রয় মূল্য, তারপর আছে ক্রয় মূল্য। এখন লিখো অতএব বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত পেলাম? বিক্রয় মূল্য পেলাম আমরা 72 টাকা, আর ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে এটাকে তোমরা 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 18 72, আর 4 25 কত হয়? 100। তার মানে 18:25, অর্থাৎ বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য 18:25। এটা আমাদের অ্যান্সার প্রশ্নের নিয়ম অনুসারে, প্রশ্নের ধারণা অনুসারে। অনেক সময় কিন্তু ক্রয় মূল্যটা আগে দিতে পারে, আর বিক্রয় মূল্য পরে দিতে পারে। তোমরা এখানে চেঞ্জ করে নেবে, 100টা আগে নেবে আর 72টা পরে নেবে। তো আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা আরেকটি প্রশ্নের সলিউশন করবো। 1 নম্বর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা ত্রিভুজের কোণের অনুপাত দেওয়া আছে। সেই ত্রিভুজটির কোণগুলো ডিগ্রিতে প্রকাশ করতে হয়। দেখো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার এই যে এটা এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, না এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি একটা বাহু, এই একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। আবার বলছি, এ বি সি একটা ত্রিভুজ, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি একটা বাহু, এই একটা কোণ, বি কোণ, সি কোণ। এই 3টা কোণের অনুপাত দেওয়া আছে কত? 3, 4, 5। তাহলে কোণ 3টা, এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি আমাদের বের করতে হবে। মানে এই কোণ 3টার অনুপাত দেওয়া আছে, কিন্তু এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা কত ডিগ্রি হবে, আমাদের সেটা বের করতে হবে। আমরা ধরে নিব, ধরি কোণ 3টি, একটা ধরবো 3x, আর একটা 4x ও 5x। আমি কোণ 3টা ধরে নিলাম, একটা 3x, এই কোণটা ধরা হলো, আমরা ধরলাম 3x, এটা ধরলাম 4x, আর 4x, এটা হলো কত? 5x। আমি এই কোণটা 3x, এই কোণটা 4x, এই কোণটা 5x। আর মূলত এই 3টা কোণ যোগ করলে কত হবে? আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 100 ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা জানি এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণ, এই কোণ, এই কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে দেখো শর্ত মতে তাহলে 3x প্লাস 4x প্লাস 5x = 180 ডিগ্রি। তোমরা সাইড নোট পরীক্ষা দিতে পারো, যে আমরা জানি এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। এখন যোগ করো, 5 আর 9 = 12, 12x 18 0x = 180, নিচে 12, তাহলে x কত হবে? 15 ডিগ্রি। x হবে কত? 15 ডিগ্রি। এখন দেখো আমাদের চাচ্ছে কোণ 3টা, এখন এই x এর মানগুলো এখানে বসিয়ে দিব। দেখো অতএব কোণ 3টি 3x = 3 × 15 = 45 ডিগ্রি। আর একটা আছে কত? 4x, 4 × 15 ডিগ্রি, 15 × 60 ডিগ্রি। আর একটা আছে কত? 5x, অর্থাৎ 5 × 45 ডিগ্রি কত? 5 × 15 ডিগ্রি = 75 ডিগ্রি। এখন এই 3টে যোগ করো, যোগ করলে 180 ডিগ্রি আসবে। দেখো 75, 80, 120, আর 60, 180 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই আজকে যে অঙ্কগুলো আমি করালাম ক্লাসে, এগুলো সবসময় পরীক্ষায় এসে থাকে। তোমরা বেশি বাড়িতে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার সময় কিন্তু অল্প, শর্ট টাইমের মধ্যে তোমাদের এগুলো সমাধান করতে হবে, আবার আমার ফর্মটা পূরণ করতে হবে।